আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। সুন্দরবনের জলদস্যুরা আবারও যদি খারাপ পথে ফিরে যায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বাগেরহাটের রামপালে দস্যুমুক্ত সুন্দরবনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর আগে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিটন আমজাদকে সঙ্গে নিয়ে জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সুন্দরবন উপকূলের বনজীবী ও মৎস্যজীবীরা ৮০ দশকে জিম্মি হয়ে পড়ে জলদস্যু ও বনদস্যুদের তাণ্ডবে। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে র্যাব মহাপরিচালককে প্রধান সমন্বয়কারী করে সুন্দরবনে জলদস্যু দমনের টাস্কফোর্স গঠনের মাধ্যমে গোড়াপত্তন ঘটে জলদস্যু মুক্তকরণ প্রক্রিয়ার। এরপর থেকে লিড এজেন্সি হিসেবে র্যাবের জোরালো অভিযানে কোণঠাসা হয়ে পড়ে দস্যু বাহিনীরা। র্যাবের একের পর এক নির্বিচ্ছিন্ন অভিযানের ফলে ফেরারি জীবনের অবসান ঘটিয়ে আত্মসমর্পণের পথ বেছে নেয় জলদস্যুরা। প্রধানমন্ত্রীর সম্মতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও র্যাবের ব্যবস্থাপনায় ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের নভেম্বরের ১ তারিখ পর্যন্ত সুন্দরবনের ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য ৪৬২টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করার ৩ বছর পার হলেও দস্যু জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও সরকারের তরফ থেকে দেয়া সাহায্য সহযোগিতার পুরোপুরি অর্থ পান না বলে অভিযোগ কারো কারো। তবে যেটুকু পাচ্ছেন তার সবটুকু অর্থ ব্যয় হচ্ছে মামলা মোকদ্দমায়। আমরা আত্মসমর্পণ করছি, কিন্তু আসার পরের থেকে এই অস্ত্র জমা দিয়া জেল খাইতে বাড়ি আসছি। বাড়ি আসার পরের থেকে আমরা কিন্তু এলাকার মানুষের জন্য সুস্থ থাকতে পারি না। ঘটনা হয়েছে কি, সরকার যে টাকা পয়সা আমাকে দেয় সেই টাকা পয়সা আমরা ঠিকমতো পাচ্ছি না, কিন্তু উলার পালার যে পথের থেকে ওই সরকার যা দেয় সেগুলো যদি আমরা ঠিকমতো পাই সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা চলতে পারি। আমরা মনে করেন আগে যে অনুদান দিছে আমাগো ১ লাখ টাকা দিছে, ১,২০,০০০ টাকা দিছে, আমাগো ওই কেসেই শেষ হয়ে গেছে। এদিকে দস্যুমুক্ত সুন্দরবনের ৩য় বর্ষ পালন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার একটি মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড বেনজির আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন। এ সময় যারা ভুল পথ থেকে ফিরে এসেছেন তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে ভালো করে তোলার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সুন্দরবনকে দস্যুমুক্ত করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও জানান বক্তারা। দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করার যে পথ, সেই পথটা কিন্তু খুব সহজ ছিল না। আমাদের অনেক সদস্য, একজন আমরা বলেছি নিহত হয়েছেন, অনেক সদস্য আহত হয়েছেন, অনেকে জীবনের মতো আহত হয়েছেন এবং আহত অবস্থার কারণে আমাদের অনেক সদস্য চাকরিচ্যুত হয়েছে। প্রত্যেকটা যারা জলদস্যু হয়েছে প্রত্যেকেরই কিন্তু দে হ্যাভ এ স্টোরি টু টেল। কি কারণে সে জলদস্যু হয়েছে প্রত্যেকে কিন্তু গল্প আছে। এদিকে জলদস্যুরা যদি আবারও বিপথে যেতে চায় তাদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আবার বিপদে যায় তার জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। আর এটা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী, এটা ১২-১৫ বছর আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এদের তুলনা হয় না। এরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকে দেশে একটা শান্তির সুবাতাস তারা তৈরি করতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত পদক্ষেপ ও র্যাবের শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হওয়ায় নিরাপদে জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে জলদস্যুদের মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না তারা। এ সকল বিড়ম্বনার হবে দ্রুত সমাধান, আরও স্বাভাবিক হবে সুপথে ফেরাদের নিত্য জীবন, এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে র্যালির শুভ উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠতে পারে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এবারের আমরা যুব দিবস পালন করছি। আমরা মনে করি আমাদের
বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন যে আমাদের এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমাদের যুবরা কাজ না পায়, কর্মসংস্থানের সুযোগ না পায়। প্রতিটি ঘরে ঘরে যুব সমাজের মধ্যে আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, প্রতিটি ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আমরা কাজ করে চলেছি। আগ্নেয়াস্ত্র, গুলিসহ 4 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রবিবার সন্ধ্যায় রাজধানী যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে স্পেশাল অ্যাকশন গ্রুপের অ্যান্টি ইলিগাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র ও 301 রাউন্ড গুলি। সোমবার ডিম্পি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অ্যান্টি ইলিগাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিমের একটি চৌকস দল এডিসি আহমেদ এবং এসি ওবাইনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে 5টি অত্যাধুনিক অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি, এর সংখ্যা হচ্ছে 301 রাউন্ড এবং 4 জন আসামি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাজধানীর রামপুরায় পুলিশের সোর্স হত্যা মামলার মূল আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম। 29 অক্টোবর রামপুরা থানার বউবাজার আদর্শ গলিতে আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে 30 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। এ বিষয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়। সোমবার ডিম্পি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সোর্স একজন আলমগীর তাকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে ওই দিনে একটি রামপুরা বউবাজার নামে একটি জায়গা আছে, সেখানে একটি বিকাশের দোকানের সামনে তাকে পরিকল্পিতভাবে ডেকে এনে তারপরে হত্যার চেষ্টা করে। চিহ্নিত মাদক ব্যবসায়ী নাম রিমন, তো তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে, মাদকের বড় ব্যবসায়ী এবং তার সহযোগী আছে মহিউদ্দিন শিবলু। তাদের 2 জনের সম্পৃক্ততা পাওয়া যায়। সেখানে রিমনকে গ্রেপ্তার করা হয় এবং রিমনের সহযোগী মহিউদ্দিন তাকেও গ্রেপ্তার করা হয়। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হলো আরও 2 জনের, যা গেল 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন মৃত্যু সংখ্যা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,870 জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 214 জনের শরীরে। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.08%। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 15,69,753 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল থেকে রাজধানীর 8টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রতি কেন্দ্রে 5,000 করে, রাজধানীতে প্রতিদিন 40,000 ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আবারও দেশের খবর। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে 3 বছরে রূপান্তরের উদ্যোগ বন্ধ করা সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানী তেজগাঁও এলাকায় সড়ক ও জনপদ ভবনে সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মুনতাসির হাফিজের সভাপতিত্বে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও শলস ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সহ আরও অনেকেই। শীত উপলক্ষে সারা দেশে চালু হলো মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 12। প্রতিবারের মতো এই সিজনেও মার্সেল পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। 1 নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মার্সেলের পণ্য কিনলে ক্রেতারা পেতে পারেন লাখ লাখ টাকার ক্যাশব্যাক। রবিবার রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে দেয়া হয় এই ঘোষণা। এ সময় প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করল অপরাজিতা নারী নেটওয়ার্ক এবং নারী উন্নয়ন ফোরাম রংপুর। সোমবার বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী নেত্রী পারভিন আক্তার। বঙ্গবন্ধুর পরে একমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশে 24,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য কাজীমুদ্দিন আহমেদ ধনু। সোমবার দুপুরে ময়মনসিংহের ভালুকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে এক সুধী সমাবেশে তিনি কথা জানান। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফেনী জেলা পুলিশ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল সাংবাদিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর এক মতবিনিময় সভা। সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার খন্দকার নুরুন নবী। এ সময় জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুমিল্লার 14 গ্রামের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে 2 মাদক কারবারিকে আটক করে র্যাব। এ সময় অভিনব কায়দায় প্রাইভেট কারের স্পেয়ার টায়ারের ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচারকালে 16,000 পিস ইয়াবা ও 360 গ্রাম ভাঙা ইয়াবা জব্দ করে র্যাব। আটক মাদক কারবারিদেরকে 14 গ্রাম থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 11-র পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। সোমবার সকালে ময়মনসিংহ সদরের খাগডহর ইউনিয়নে অনুষ্ঠিত হল জাতীয় পার্টির কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ। এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় দর্শন অনুযায়ী গ্রাম সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামকে উন্নত ও আধুনিক গ্রামে রূপান্তর করার স্বপ্ন বাস্তবায়নে সারা দেশে 10টি বঙ্গবন্ধু মডেল গ্রাম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার, যার মধ্যে 2টি বরিশালে। এদিকে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের অংশগ্রহণ, অবহিতকরণ ও উদ্বোধন অনুষ্ঠান। বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধুর সমবায়ের ভাবনার বাস্তবায়নে দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে চান প্রধানমন্ত্রী। তারই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে সারা দেশে 10টি বঙ্গবন্ধু মডেল গ্রাম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন সরকার। এর মধ্যে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ ও মুলাদী উপজেলার কাজিরচর গ্রামকে বঙ্গবন্ধু মডেল গ্রাম হিসাবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। কৃষি ও মানব সম্পদকে সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে ব্যাপক উন্নয়ন করাই বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য। প্রধান অতিথির বক্তব্যে এমনটি জানিয়েছেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ হারুনার রশিদ বিশ্বাস। এখানে দেখতেই পাচ্ছেন যে এই প্রজেক্টের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়ন করা খুবই যৌক্তিক এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছে একটি গ্রাম একটি শহর যে কনসেপ্ট, সেই কনসেপ্টের পুরোটাই এখানে বিদ্যমান আছে। হোসনাবাদ নিজামুদ্দিন কলেজের হলরুমে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠার পাইলট প্রকল্পের অংশগ্রহণ অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ হারিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে বিশাল কর্মযজ্ঞ শুরু হওয়ার কথা শুনে আনন্দিত গ্রামের বাসিন্দারা। বঙ্গবন্ধুর আদর্শ গ্রাম, এটার মধ্যে হোসনাবাদ হইল একটি আদর্শ গ্রামে রূপান্তরিত হইতে যাইতেছে। মডেল গ্রাম দিয়ে শহর থেকে যে সুবিধা পাবে আমরা সেই সুবিধা এক্সপেক্ট করি, আশা করি। তারপর যদি মডেল হয় মনে করি যে অনেক শান্তি আল্লাহ আমাদেরকে মডেলের হিসাবে দেবে। মডেল গ্রাম হলে সুযোগ সুবিধা পাওয়ার আশা আছে, আমাদের দেশটা উন্নত হবে, উন্নয়ন হবে আমাদের এলাকার। এইখানে মূলত আশা হয়েছে হোসনাবাদ মডেল হোসনাবাদ করার জন্য। এই প্রত্যন্ত অঞ্চল মডেল গ্রাম বাস্তবায়ন হলে কমবে দারিদ্রতা, বাড়বে কর্মসংস্থান, আধুনিক সুযোগ সুবিধা পাওয়া সহ উন্নত জীবনযাপনের প্রত্যাশা সাধারণ মানুষের। কাজী আলামিন, আনন্দ টিভি, হোসনাবাদ, গৌরনদী, বরিশাল। সোমবার দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিসিক এলাকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের 2 পাশে থাকা 4টি সিএনজি, একটি পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় রুমা আক্তার নামের এক নারীর। এতে 2 শিশুসহ আহত হয় আরও 20 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে।
আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।